সমুদ্রের তলদেশ পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। এখানে লুকিয়ে আছে অগণিত অজানা কাহিনী, বিস্ময়কর সব প্রাণী, এমনকি হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস। কিন্তু আমরা কিভাবে এই গভীর জলরাশির নিচে পৌঁছাই? কিভাবেই বা আমরা সমুদ্রের অতল গহ্বরে অভিযানে নামি? এর উত্তর লুকিয়ে আছে এক আশ্চর্য যন্ত্রের মাঝে, যার নাম সাবমেরিন। দ্য ইনসাইড বাংলার আজকের এই পর্বে আমরা জানবো সাবমেরিনের আবিষ্কার ও ইতিহাস, কিভাবে এটি পানির নিচে কাজ করে, কিভাবে এই দানবীয় যানটির মধ্যে দীর্ঘদিন মানুষ বেঁচে থাকে। সাবমেরিন নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বা কি রয়েছে বিজ্ঞানীদের। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে অনেক রোমাঞ্চকর। সাবমেরিনের ধারণা নতুন কিছু নয়, এর ইতিহাস বহু পুরনো। প্রথম সাবমেরিনের নকশা তৈরি হয়েছিল 1650 সালে, তবে এটি ছিল বেশ সীমিত ক্ষমতা সম্পন্ন। আধুনিক সাবমেরিনের ধারণাটি আসে 19 শতকের মাঝামাঝি সময়ে, যখন বিজ্ঞানীরা আর্কিমিডিসের প্লবতার সূত্র অনুযায়ী সাবমেরিনের ব্যালাস্ট ট্যাঙ্ক সিস্টেম তৈরি করেন। এই ব্যালাস্ট ট্যাঙ্কের মূলনীতি খুবই সহজ। একটি বোতলে যদি বাতাস থাকে সেটি পানির উপরে ভাসবে, কিন্তু সেই বোতলের ভেতরে পানি ঢালা হলে এটি ডুবে যাবে। সাবমেরিনও ঠিক একইভাবে কাজ করে থাকে। যখন ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ভরে দেওয়া হয় তখন সাবমেরিন ডুবে যায়। আবার কম্প্রেসড এয়ার দিয়ে সে বাতাস বের করে দেওয়া হলে সাবমেরিন ভেসে ওঠে। এই প্রযুক্তির উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে আধুনিক সাবমেরিনের উদ্ভাবন হয়েছে। 1960 সালে বিখ্যাত গবেষক জ্যাক কস্টো তার ট্রাইটন সাবমেরিনকে পানির 10,000 ফুট গভীরে পাঠিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করেন। সেখান থেকে শুরু হয় নতুন যুগের, যেখানে সাবমেরিন শুধু সামরিক কাজেই নয়, বিজ্ঞান ও গবেষণাতেও ব্যবহৃত হতে থাকে। সাবমেরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর গভীরে যাওয়ার সক্ষমতা। তবে এটি কতটা গভীরে যেতে পারবে তা নির্ভর করে এর নকশা ও উপকরণের উপর। আধুনিক সামরিক সাবমেরিনগুলো সাধারণত পানির 4,500 ফুটের বেশি গভীরে যেতে পারে না, কারণ সমুদ্রের অতিরিক্ত চাপ ধাতব কাঠামোগুলোকে ধ্বংস করে দিতে পারে। সাবমেরিনে অক্সিজেন তৈরি করা হয় অক্সিজেন জেনারেটর দিয়ে, যা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে পানিকে অক্সিজেন ও হাইড্রোজেনে বিভক্ত করা হয়। সাবমেরিনে থাকা সোডালাইম কেমিক্যাল কার্বন ডাই অক্সাইড শোষণ করে বাতাসকে শুদ্ধ রাখে, যার ফলে সাবমেরিনে থাকা ক্রুরা দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হয়ে থাকে। তবে সাবমেরিন কতদিন পানির নিচে থাকতে পারবে তা নির্ভর করে এর জ্বালানি ও খাদ্য সরবরাহের উপর। ডিজেল সাবমেরিন হলে মাঝে মাঝে অক্সিজেন নেওয়ার জন্য উপরে উঠতে হয়, কিন্তু পারমাণবিক সাবমেরিন একবার জ্বালানি নিয়ে 25 বছর পর্যন্ত পানির নিচে থাকতে পারে। তবে ক্রু সদস্যদের খাবারের মজুদ সাধারণত 6 মাসের বেশি রাখা হয় না, তাই দীর্ঘ সময় পর তাদের উপরে আসতে হয় খাবার সংগ্রহের জন্য। সাবমেরিন কেবল সামরিক বাহিনীর হাতিয়ার নয়, বরং এটি আধুনিক বিজ্ঞান ও গবেষণার এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। সাবমেরিন ব্যবহার করে সমুদ্রের নিচে থাকা তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান করা হয়ে থাকে। পানির নিচে অজানা প্রাণী ও বাস্তুতন্ত্র নিয়েও গবেষণা পরিচালনা করে থাকেন বিজ্ঞানীরা। সাবমেরিন দিয়ে সামুদ্রিক সীমা রক্ষা এবং গোপন অভিযান যুদ্ধকালীন সময়ে আক্রমণ পরিচালনা করা হয়ে থাকে। তবে ভবিষ্যতে সাবমেরিনের আরো উন্নত করার প্রক্রিয়া চলমান। স্বয়ংক্রিয় রোবোটিক সাবমেরিন এখন গবেষণারও শেষ প্রান্তে, যা গভীর সমুদ্রের দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে এবং কম জ্বালানি খরচে অনেক দিন চলতে সক্ষম হবে। এমনকি বিজ্ঞানীরা মহাকাশ অভিযানেও সাবমেরিনের প্রযুক্তির ব্যবহার করার পরিকল্পনা করছেন। এসব কিছুর ফলে সাবমেরিনের সাহায্যে আমরা সমুদ্রের অতল গহ্বরের সকল রহস্যগুলো উন্মোচন করতে পারছি, যা আমাদের ভবিষ্যৎকে আরো আলোকিত করবে। এটি শুধু প্রযুক্তির উৎকর্ষই নয়, বরং মানুষের সাহস, উদ্ভাবন ও অদম্য কৌতূহলের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব দ্য ইনসাইড বাংলার পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।